আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনীতির মাঠে ইদানিং একটা বিষয় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। গত কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, তাহলে দেখব বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, যারা গত ১৫.৫ বছর ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগের কোনো সাড়া শব্দ কিন্তু নেই। তারা যেন একদম চুপসে গেছে। রাজপথে তাদের কোনো ঝটিকা মিছিল নেই, কোনো স্লোগান নেই। এমনকি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকেও তাদের সেই সরব উপস্থিতি এখন আর কিন্তু দেখা যাচ্ছে না। এই যে হঠাৎ করে একটা দলের নেতাকর্মীদের মধ্যে এমন পিনপতন নীরবতা, এটা আসলে কিসের ইঙ্গিত? তারা কি ভয় পেয়েছে? নাকি তারা বড় কোনো পরিকল্পনার জন্য নিজেদের গুছিয়ে নিচ্ছে? রাজনীতির অন্তর্মহলে কান পাতলে এখন একটাই কথা শোনা যাচ্ছে, আওয়ামী লীগে নাকি বড়সড় একটা পরিবর্তন আসছে। আর সেই পরিবর্তনের নাম দেওয়া হচ্ছে মাইনাস ফর্মুলা। আজকের আলোচনায় আমরা এই বিষয়টি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমরা দেখব এই নীরবতার আড়লে আসলে কি চলছে এবং এই মাইনাস থিওরিটা আসলে কতটা সত্য। শুরুতেই আসি এই চুপচাপ থাকার বিষয়ে। আপনারা জানেন, নির্বাচন বা রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের তরফ থেকে খুব একটা শক্ত কোনো বার্তা আমরা কিন্তু পাইনি। আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্টে আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা নির্বাচন বয়কট বা প্রতিরোধের একটা বার্তা দিয়েছিলেন। এর বাইরে দলটির অফিসিয়াল পেজে হয়তো ২-১ পৃষ্ঠার একটা বিবৃতি এসেছে। কিন্তু মাঠের রাজনীতিতে তারা নেই। এই যে ঘাপটি মেরে থাকা, এটা কিন্তু রাজনীতিতে সবসময় দুর্বলতা নয়। অনেক সময় এটা বড় কোনো ঝড়ের পূর্বাভাসও হতে পারে। বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাওয়া যাচ্ছে তা বেশ চমকপ্রদ। শোনা যাচ্ছে আওয়ামী লীগ তার দলের শীর্ষ পর্যায়ের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতাকে দল থেকে পুরোপুরি ছেঁটে ফেলার বা মাইনাস করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটি নাকি সুদূর আমেরিকা থেকে তদারকি করছেন স্বয়ং শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কেন এই মাইনাস করার চিন্তা? কাদেরকেই বা মাইনাস করা হচ্ছে? বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে যারা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যারা দলের হর্তাকর্তা ছিলেন, তাদের অনেকের বিরুদ্ধেই এখন আঙুল তোলা হচ্ছে। দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, এই নেতারা দলটাকে রাজনীতির জায়গা থেকে সরিয়ে একটা ব্যবসায়িক বা নিজস্ব বলয়ের দলে পরিণত করেছিল। এদের প্রায় ৮০% বিরুদ্ধেই নানাবিধ অভিযোগ রয়েছে। সেটা শুধু দুর্নীতির অভিযোগ নয়, সেটা দল ধ্বংস করার অভিযোগ। আপনারা খেয়াল করবেন, গত ১৫ বছরে অনেক নেতা অন্য দল থেকে লোক এনে হাইব্রিডদের জায়গা দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের কোণঠাসা করে রেখেছিলেন। দলের ভেতরেই তৈরি হয়েছিল এক ধরনের ভাই লীগ। এই ভাই লীগের দাপটে আসল আওয়ামী লীগেরা ছিল অনেকটাই বিরোধী দলের মতো নির্যাতিত এবং নিপীড়িত। এখন যখন সময় খারাপ, তখন এই এমপি মন্ত্রীরা আর মাঠের কর্মীদের পাশে নেই। তৃণমূলের কর্মীরা মামলা খাচ্ছে, জেলে যাচ্ছে। কিন্তু তাদের জামিন করানোর মতো বা তাদের পাশে দাঁড়ানোর মতো সেই বড় নেতাদের কোনোভাবে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ক্ষোভ থেকেই মূলত এই মাইনাস প্রক্রিয়ার শুরু বলে ধারণা করা হচ্ছে। একটা বিষয় খুব ইন্টারেস্টিং। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন এতদিন যারা দলের নীতি নির্ধারক ছিলেন, যারা টিভির পর্দা গরম করতেন, এখন আসলে তারা কোথায়? দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথাই ধরুন। তার সময়ের রাজনীতি এবং তার আগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের রাজনীতির মতো
এই ২ টার মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। সৈয়দ আশরাফ ছিলেন একজন নীতিবান রাজনীতিবিদ, যাকে মানুষ সম্মান করত। আর ওবায়দুল কাদেরের সময় আমরা আসলে কি দেখলাম? রাজনীতি বা দলের চেয়ে ব্যক্তিগত শো অফ বা ফটো সেশনে যেন বেশি গুরুত্ব পেত। আপনারা যদি তার ফেসবুক পেজটা একটু ঘেঁটে দেখেন, দেখবেন সেখানে দলের কোনো গঠনমূলক কাজের চেয়ে তার নিজের দামি ঘড়ি পরা ছবি বা স্টাইলিশ ছবির সংখ্যাই বেশি। এই যে আত্মকেন্দ্রিকতা, এটা দলের মানুষের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। আর যখন দল বিপদে, তখন এই নেতাদের ব্যর্থতাগুলো খুব বড় হয়ে কিন্তু সামনে আসছে। শোনা যাচ্ছে শেখ হাসিনা নিজেও নাকি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। তিনি বুঝতে পারছেন যে তার চারপাশে এমন একটা বলয় তৈরি করা হয়েছিল, যার কারণে তৃণমূলের কোনো সত্য খবর তার কানে পৌঁছাতো না। সালমান এফ রহমানের মতো লোকেরা, তাদেরকে অনেকে দরবেশ বলে ডাকে, তারা এবং তাদের মতো আরো অনেকে মিলে এমন একটা সিন্ডিকেট তৈরি করেছিলেন, যেখানে সাধারণ কর্মীরা কোনো প্রবেশাধিকার পেতেন না। এখন সেই সিন্ডিকেট ভেঙে ফেলার একটা প্রক্রিয়া চলছে। খবর পাওয়া যাচ্ছে যে গোপনে গোপনে দলের পুনর্গঠন কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আহ্বায়ক কমিটি গঠন করা হচ্ছে। তবে সেটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে নয়, ইন্টারনালি বা অভ্যন্তরীণভাবে জানিয়ে দেয়া হচ্ছে কারা দায়িত্বে থাকছেন। এবং এই পুরো প্রক্রিয়ায় সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে নতুন মুখদের, যারা হয়তো অতীতে দলের নাম ভাঙিয়ে কোনো অপরাধের সাথে জড়াননি। এখন একটা বড় প্রশ্ন সামনে আসে। এই যে সংস্কার বা মাইনাস থিওরি, এর মাধ্যমে কি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারবে? নেতৃত্ব কি আসলেই পরিবর্তন হবে? বিভিন্ন গুঞ্জন বলছে আগামী দিনে আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছেন সজীব-ওয়াজেদ জয়। শেখ হাসিনা হয়তো পেছনের সারিতে থেকে পরামর্শ দেবেন, কিন্তু সামনের নেতৃত্বটা আসবে জয়ের হাত ধরে। কিন্তু এটা কি আসলে এত সহজ হবে? বর্তমানে বাংলাদেশে যে বিচার প্রক্রিয়া চলছে, তাতে শেখ হাসিনা বা তার পরিবারের সদস্যদের দেশে ফেরাটা বেশ জটিল। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ এবং মামলার খড়গ ঝুলছে, তাতে তার পক্ষে সশরীরে এসে দলের হাল ধরাটা প্রায় অসম্ভব। তাই হয়তো তিনি বাধ্য হয়েই নেতৃত্বের ব্যাটনটা ছেলের হাতে তুলে দিতে চাইছেন এবং দলের সেই সব আবর্জনা পরিষ্কার করতে চাইছেন, যারা দলের এই পরিণতির জন্য দায়ী। তবে এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপারও আছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা কিন্তু এখনো শেখ হাসিনাকেই তাদের শেষ আশ্রয়স্থল মনে করেন। তাদের একটা অন্ধবিশ্বাস বা ভালোবাসা আছে তার প্রতি। তারা বিশ্বাসই করতে চান না যে তাদের নেত্রী কোনো ভুল করতে পারেন। তারা মনে করে যা কিছু খারাপ হয়েছে সব এই মাঝখানের নেতাদের জন্যই হয়েছে। এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে হয়তো শেখ হাসিনা এই বড় পরিবর্তনের সাহসটা দেখাচ্ছেন। তিনি হয়তো ভাবছেন, যদি এই ২৫০ বা ৩০০ বিতর্কিত নেতাকে সরিয়ে দেয়া যায়, তাহলে হয়তো সাধারণ মানুষের কাছে বা দলের কর্মীদের কাছে একটা বার্তা দেয়া যাবে, এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ শুদ্ধ হচ্ছে। কিন্তু শুধুই কি নেতা পরিবর্তন করলে সব ঠিক হয়ে যাবে? গত ১৫.৫ বছরে রাষ্ট্র পরিচালনায় যে ভুলগুলো হয়েছে, যে অন্যায়গুলো হয়েছে, সেগুলোর দায় কি দল কোনোভাবে এড়াতে পারবে? দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। ম্যান্ডেলা যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন। সেখানে সবাই সবার ভুলের কথা স্বীকার করেছিল এবং ক্ষমা চেয়ে নতুন করে দেশ গড়ার শপথ নিয়েছিল। আমাদের দেশে বর্তমানে প্রধান উপদেষ্টাও হয়তো এমনটাই চেয়েছিলেন, যে আওয়ামী লীগ তাদের ভুলগুলো স্বীকার করুক। কিন্তু রাজনৈতিক অহংকার
বা অন্য কোনো কারণে হয়তো সেটা এখনো হয়ে ওঠেনি। তবে দল হিসাবে আওয়ামী লীগ যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের এই রিয়ালাইজেশন বা উপলব্ধির জায়গাটা খুব জরুরি। তাদের বলতে হবে যে হ্যাঁ, আমাদের ভুল ছিল। আমরা অমুক জায়গায় বাড়াবাড়ি করেছি। এই সত্য মেনে নেয়ার সৎসাহস যদি তারা দেখাতে পারে এবং পাশাপাশি এই বিতর্কিত দুর্নীতিবাজ নেতাদের দল থেকে বের করে দিতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফিরে আসার একটা পথ তৈরি হতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। দলের নেতাকর্মীরা হতাশ, তারা ভীত। তারা দেখছে যে নেতাদের কথায় তারা এতদিন লাফালাফি করেছে, সেই নেতারাই এখন পলাতক বা জেলে। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এই পরিস্থিতিতে গোপন কমিটি বা আমেরিকা থেকে পাঠানো নির্দেশনায় কতটা কাজ হবে সেটা কিন্তু সময় বলে দেবে। তবে এটা ঠিক যে আওয়ামী লীগের ভেতরে একটা বড় ভাঙাগড়া চলছে। এই নীরবতা সেই ঝড়েরই পূর্বাভাস। হয়তো তারা চেষ্টা করছে সমস্ত জঞ্জাল সাফ করে নতুন একটা চেহারা নিয়ে সামনে আসতে। কিন্তু সেই নতুন চেহারা জনগণ গ্রহণ করবে কিনা সেটা নির্ভর করছে তারা তাদের অতীত কৃতকর্মের জন্য কতটা অনুতপ্ত তার উপর। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আইনি প্রক্রিয়া। বর্তমানে যারা জেলে আছেন বা যাদের বিচার চলছে, তাদের ভবিষ্যৎ কি হবে? সালমান এফ রহমান বা ওবায়দুল কাদেরের মতো হেভিওয়েট নেতারা যদি সত্যিই দল থেকে বাদ পড়েন, তাহলে দলের অর্থায়নে বা পরিচালনার মেকানিজমটা কি হবে? এতদিন তো এদের টাকাতেই অনেক কিছু চলতো। এখন যদি স্বচ্ছ রাজনীতি করতে হয়, তাহলে সেই অর্থের যোগান কোথা থেকে আসবে? নাকি আবার নতুন কোনো সিন্ডিকেট তৈরি হবে? দেখুন, রাজনীতিতে শূন্যস্থান থাকে না। এক গ্রুপ গেলে আরেক গ্রুপ আসে। এখন দেখার বিষয়, জয়ের নেতৃত্বে যে নতুন বলয় তৈরি হবে, সেটা কি আসলেই তৃণমূল বান্ধব হবে? নাকি সেটা হবে আরেকটা নতুন ধরনের কর্পোরেট রাজনীতি? মোট কথা, বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সময় যাচ্ছে। একদিকে সরকারি দলের বিচার প্রক্রিয়া চলছে, অন্যদিকে সেই দলটির ভেতরেই চলছে এক বিশাল ওলটপালট। আমরা যারা সাধারণ মানুষ, আমরা শুধু এই দৃশ্যগুলো দেখছি। তবে এটা নিশ্চিত যে আগামী দিনগুলোতে আমরা আওয়ামী লীগের রাজনীতিতে বড় ধরনের স্ট্রাকচারাল বা কাঠামোগত পরিবর্তন দেখতে পাবো। সেটা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তাদের করতে হবে। যদি তারা এই পচা অংশটাকে কেটে ফেলে দিতে না পারে, তাহলে পুরো শরীরটাই হয়তো পচে যাবে। অর্থাৎ দল হিসেবে তারা হয়তো আর কখনোই উঠে দাঁড়াতে পারবে না। আলোচনার শেষে একটা কথাই বলতে চাই, রাজনীতি হলো জনকল্যাণের জন্য। যখন কোনো দল বা নেতা সেই মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে, তখন তাদের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগের বর্তমান অবস্থা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি মাত্র। এখন তারা যদি এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের শুধরাতে পারে, তবেই তাদের ভবিষ্যৎ আছে। আর যদি তারা এখনো সেই দাম্ভিকতা আর অস্বীকারের মুডে থাকে, তাহলে হয়তো তাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করছে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।